বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দীর্ঘদিন ধরে প্রশংসিত হয়ে আসছে। তৈরি পোশাক খাত, প্রবাসী আয়, দারিদ্র্য হ্রাস, মানব সম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে সাফল্যের মাধ্যমে বিশ্ব দরবারে নিজের অবস্থান সুদৃঢ় করেছে বাংলাদেশ। তবে সম্প্রতি প্রকাশিত দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের তথ্য বলছে, অর্থনীতির ভেতরে জমতে থাকা গভীর সংকট এখন আর উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বিশ্বব্যাংকের গ্লোবাল ফিনডেক্স 2025 এবং জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সর্বশেষ হিসাব বলছে, বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস নেমেছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে একটি চার্ট। এই চার্ট নিয়ে নেটিজেনদের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে। তবে হাস্যরসের কোনো বিষয় নয় এটি। এবার চার্টটি নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে। দেশে বিনিয়োগ খাতে স্থবিরতা কাটছে না, এর প্রভাব পড়ছে কর্মসংস্থানে। সরকারি হিসাবে উঠে আসছে বেকারত্ব বৃদ্ধির চিত্র। অর্থনীতিতে এক ধরনের বৈপরীত্য তৈরি হয়েছে। একদিকে রেমিটেন্স প্রবাহ বেড়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ইঙ্গিত মিলছে, অপরদিকে মূলধনী যন্ত্রপাতির আমদানি হ্রাস শিল্প খাতে স্থবিরতার বার্তা দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে স্বস্তি থাকলেও মূলধনী যন্ত্রপাতির আমদানি হ্রাস ও বিনিয়োগ স্থবিরতা দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, 2024 থেকে 25 অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানি আগের বছরের তুলনায় 25% কমেছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, এই ধারা অব্যাহত থাকলে নতুন শিল্পায়ন বাধাগ্রস্ত হবে এবং কর্মসংস্থান সৃষ্টির গতি আরও শ্লথ হয়ে পড়বে। টানা 4 বছর ধরে সংকোচনমূলক মুদ্রানীতি, টাকার অবমূল্যায়ন, ডলার সংকট ও ঋণ প্রবাহ কমে যাওয়ায় উদ্যোক্তাদের নিরুৎসাহিত করেছে। 2024 থেকে 25 অর্থবছরের মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র 7.15%। সম্প্রতি এই হার 7% নিচে নেমে এসেছে। এই ধারাবাহিক নিম্নগতি অর্থনীতিতে বিনিয়োগ স্থবিরতার সংকেত দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থবছরের প্রথম 2 মাসে মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা হয়েছে 26 কোটি 41 লাখ ডলারের, আগের একই সময়ের তুলনায় যা 0.72% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ সুদ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং সংকোচনশীল মুদ্রানীতির কারণে উদ্যোক্তারা বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন। সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসলেও বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি কাটেনি, আর এর প্রভাব পড়ছে কর্মসংস্থানে। ভাইরাল চার্টটিতে দেয়া আছে দেশের মানুষ অর্থনৈতিক স্কেল অনুযায়ী কে কোন অবস্থানে রয়েছেন। নিজের অবস্থান জেনে অনেকেই হতাশ হয়েছেন। বাংলাদেশের কর্মসংস্থানগুলিতে বরাবরই বেতনের খুব আকাল। তবে সম্প্রতি সরকারিভাবে পে স্কেল বাড়ানোর কথা জানা গেছে। তবে পে স্কেল বাড়লেও কি সমস্যার সমাধান হবে? বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাজার দর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য অনুযায়ী বেকার জনগোষ্ঠী 26,20,000। BBS এর হিসেবে দেখা যায়, দেশে কম শিক্ষিত বা নিরক্ষর মানুষের তুলনায় শিক্ষিত বেকার বাড়ছে। জরিপ অনুসারে দেশে যত বেকার আছে তার মধ্যে 13.5% স্নাতক ডিগ্রিধারী, 7.13% উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ প্রতি 5 জন বেকারের 1 জন স্নাতক ডিগ্রিধারী বা উচ্চ মাধ্যমিক সনদধারী। তবে যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই তারা সবচেয়ে কম বেকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে 20 থেকে 24 লাখ কর্মক্ষম মানুষ চাকরির বাজারে প্রবেশ করছেন। তাদের নিয়ে সরকারি পরিকল্পনার অভাব রয়েছে। যেমন 1 বছরে কত ছাত্র পাশ করে বের হবে
কতগুলো নতুন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠবে, বেসরকারি প্রতিষ্ঠান থেকে কতজন অবসরে যাবে, কতজনের নতুন করে কর্মসংস্থান হবে, কতজনকে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানে কাজে লাগানো হবে, এসব নিয়ে তেমন কোনো সরকারি পরিকল্পনা নেই কোনো ডাটাবেজও। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন ইতোমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন ২০১৬ সালের পর থেকেই কর্মসংস্থানে স্থবিরতা চলে আসছে, সেখান থেকে এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় শিক্ষিত বেকারদের সংখ্যা বেড়েই চলছে। এছাড়া যাদের কাজ আছে তাদেরও আয় খুব বেশি না। এখানে কাঠামোগত বা পরিবেশগত পরিবর্তন নেই, যেমন কৃষি খাতে কর্মসংস্থান বাড়ছে, এটি আসলে উল্টো পথে হাঁটা। বিনিয়োগের চিত্রটি আগে যে জায়গায় ছিল এখনো তেমনই আছে। কিছু কিছু কাজ হয়েছে, তবে রূপান্তরমূলক পরিবর্তন হয়নি। দেশের অর্থনীতির পতন কিছুটা হয়তো ঠেকানো গেছে, কিন্তু রক্তক্ষরণ এখনো চলছে। অনেক সংকট দৃশ্যমান, যেমন উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, অপ্রতুল রাজস্ব আদায় এবং কর্মসংস্থান সৃষ্টি করতে না পারা। এই অর্থনীতিবিদ আরও বলেন, মূল্যস্ফীতির চাপ এখনো ৮% ওপরে। বাজারে দ্রব্যমূল্য অনেকাংশে বেড়েছে। স্বল্প আয়ের মানুষের কষ্ট আরও বেড়েছে। যে আয় তা দিয়ে সংসার চলে না মানুষের। এছাড়া প্রকৃত মজুরি গত ৪০ মাস ধরে কমেছে। বড় দুর্বলতা হচ্ছে সরকারি বেসরকারি বিনিয়োগ সংকট। সরকারি বিনিয়োগ তো স্থবিরই, বেসরকারি বিনিয়োগেও নেই কোনো গতি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে, তাতে করে বর্তমানে যার মাসিক আয় ৭০,০০০ টাকা, সেও নিম্নবিত্ত অবস্থানে রয়েছে। এরই মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে স্বর্ণ। বিশ্লেষকদের মতে বাংলাদেশের অর্থনীতির সামনে মূল চ্যালেঞ্জ হচ্ছে রাজস্ব ব্যবস্থা শক্তিশালী করা, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, কর ফাঁকি রোধ করা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা। রাজস্ব কাঠামোয় ডিজিটাল অটোমেশন, কর নীতির সংস্কার এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত না হলে লক্ষ্য অর্জন সম্ভব হবে না। অন্যদিকে ব্যাংকিং ও এমএফএস এর খাতের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে আর্থিক ব্যবস্থায় সম্পৃক্ত করতে হবে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।